হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নাম সৃজন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আজকে আমাদের সপ্তাহের শুরু, সোমবার তোমাদের এই ক্লাসে যাচ্ছে। আগের দিন আমরা একচল বিশু দ্বিঘাত সমীকরণ কীভাবে গঠন করতে হয়, তারপরে সমাধান করা আমি তোমাদের আগে শিখিয়েছিলাম। আজকে আমরা কোষে দেখি 1.3 স্টার্ট করতে যাচ্ছি। আগের দিন আমি তোমাদের কোষে দেখি 1.2 শেষ করেছিলাম, পুরোটা যতগুলো অঙ্ক ছিল শেষ করে দিয়েছিলাম। কিছু তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম। তোমরা যারা ওগুলো হোমওয়ার্কের সলিউশনগুলো চাও, টেলিগ্রামে তোমরা দেখতে পারবে, ওই সলিউশনগুলো পেয়ে যাবে। আর তোমাদের আরও কিছু আগের দিন বলেছিলাম কিছু জিনিসপত্র, যে কীভাবে পড়তে হয়, কীরকম কী তোমরা করেছো তো সবাই, আশা করি করেছো। তোমরা যারা ওটা লেকচারটা দেখো নি, তোমরা এখানে আই বাটন আছে, লেকচার নাম্বার 5, ওটা দেখে নিতে পারবে। তোমরা ওটা ট্রাই করে যদি কোনো কিছু তোমরা যদি সলিউশন পাও, তোমার অঙ্ক করার টাইমিং যদি বাড়ে, ইচ্ছে যদি বাড়ে, আমার খুশি হবে। আমি সেটাই চাই যে তোমরা যাতে অঙ্কের দিকে একটু টানটা লাগে তোমাদের। চলো তাহলে অঙ্ক শুরু করি। আজ কোষে দেখি 1.3 আমরা শুরু করব। কোষে দেখি 1.3তে কী বলেছে এখানটায়, এই অঙ্কগুলো মেনলি কী বলো তো, কোষে দেখি 1.1-এ কিছু প্রশ্নের অঙ্ক ছিল। কোষে দেখি 1.1, সেই কোষে দেখি 1.1-এর কোশ্চেনগুলো আমি যদি ওগুলো দিয়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করা শিখেছিলাম। এই যে 1.3-তে সেগুলো ওখান দিয়ে সেই দ্বিঘাত সমীকরণের সমাধান এখানে বার করতে বলেছে, সেটাই আমি বলবো। এখানে সমাধান তোমরা ওখান দিয়ে তোমরা ইকুয়েশন বার করতেই পারবে, দ্বিঘাত সমীকরণগুলো বার করতে পারবে। তাই আমি এখানে সব করাবো না আজকের, তাই কিছু আমি এখান দিয়ে SW দেবো। তাই আমি এখান দিয়ে প্রয়োগ 18 নম্বরের অঙ্কটা আজকে আমি একটু করাচ্ছি তোমাদের। দেখো আজকে প্রয়োগের 18 নম্বর অঙ্কটা কীভাবে করবে। চলো প্রয়োগের 18 নম্বর অঙ্কটা করি। প্রয়োগ 18। এই যে এই 18 নম্বরের অঙ্কটা, এরকম একটা অঙ্ক কোষে দেখি 1.1-এ করেছিলাম। আমি তারও কোষে দেখি 1.1-এর 6-এর 7 নম্বর অঙ্কটা দেখবে, একই টাইপের অঙ্ক। তবু আমি এটা একবার সলভ করা দেখিয়ে দিচ্ছি কীভাবে অঙ্কগুলো করবে। 1-এর 3-এর অঙ্ক এবার আমি তোমাদের অনেকগুলো হোমওয়ার্ক দেবো। 1-এর 3-এর অঙ্কগুলো হোমওয়ার্ক করতে হবে তোমাদের। দেখো এটা নিজে করেই বলে দিয়েছে, এটা তোমাদের অনেক সময় কনফিউজ হয়, তাই জন্য আমি বলে দিচ্ছি এটার উত্তর কী হবে। প্রয়োগ নম্বর 18 কী বলেছে এখানটায়, আমার সাথে তোমরা পড়ো, আমি পড়ছি, শোনো কী বলেছে এখানটায়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। তা আমি এখানে ধরে নিতে হবে কী বলেছে, একক স্থানীয় যে অঙ্কটা আছে, দেখো 1-3 ধরো, একটা সংখ্যা ধরো 1-3। তা এই 1-3-এ একক স্থানীয় সংখ্যাটা দশক স্থানীয় সংখ্যা কি আমি লিখে দিচ্ছি উপরে, এটা দশক, এটা একক স্থানীয় সংখ্যাটা দশক স্থানীয় সংখ্যার থেকে কত অঙ্ক অপেক্ষা 6 বেশি। তা আমি লিখে নেবো এখানটায়, মনে করি কি দশক স্থানীয় অঙ্কটি ইকুয়ালস টু কত, x। এটা আমি মনে করছি দশক স্থানীয় অঙ্ক x। তাহলে সুতরাং আমি লিখবো এরকমভাবে, একক স্থানীয় অঙ্ক ইকুয়ালস টু কত, কী বলেছে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি, তাহলে x + 6। এখান দিয়ে আমরা সংখ্যাটি তাহলে বার করতে পারবো। আমরা সংখ্যা বার করার নিয়ম দেখেছিলাম, 1-3 যদি একটা সংখ্যা হয়, 1 মানে কি 1 × 10 + 3 ইকুয়ালস টু কত, 13। তা সেরকমভাবে আমি এখানে লিখব, সুতরাং সংখ্যাটি ইকুয়ালস টু কত, x × 10 প্লাস x + 6। এটা হচ্ছে একটা সংখ্যা। এরকমভাবে আমরা বার করব, একটা সংখ্যা এরকমভাবে নির্ণয় করব, ঠিক আছে। তো এটা সংখ্যাটি তাহলে কী হবে, 10x
প্লাস এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু 11x প্লাস সিক্স। আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। এখানটা কী বলেছে এবার, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এটা বার করে নিচ্ছি। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের যে গুণফল, এই যে আমরা দুটো সংখ্যা বার করেছি, মানে অঙ্ক দুটি বার করেছি, এটার গুণফল ভালো করে লিখছি, ঘেটে গেল, এক্স প্লাস সিক্স, ঠিক আছে। তা আমরা এখানটা সংখ্যাটা বার করলাম। এবার আমি কি করব, অঙ্কদ্বয়ের গুণফল আমরা কীভাবে বার করব, এরকম লিখবো আমি, অঙ্কদ্বয়ের গুণফল ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, তো কত হবে, এক্স স্কোয়ার প্লাস 6x, এটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল। তা আমরা এখান দিয়ে লিখে নিতে পারবো কি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তা এই জিনিসটা প্রশ্নানুসারে দিয়ে আমি লিখে নেব, প্রশ্নানুসারে কে লিখব, অঙ্কদ্বয়ের গুণফল যেটা আমি এখান দিয়ে বার করলাম, এক্স স্কোয়ার প্লাস 6x, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, ধরো বলছি সংখ্যাটি যদি হয় 11x প্লাস 6, সংখ্যাটির চেয়ে 12 কম, ধরো বলছি, তাই কী হবে জিনিসটা, এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু সংখ্যাটি কত, 11x প্লাস 6, সংখ্যাটির চেয়ে 12 কম -12। এটা হলো আমাদের ইকুয়েশন বেরোলো। আমি যেটা পরপর পড়লাম, পরপর সেটা তোমরা পড়বে। কী বলবে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, দশক স্থানীয় অঙ্ক আমরা বার করলাম, একক স্থানীয় অঙ্ক আমরা ওখান দিয়ে বার করে আমরা পরপর এই ইকুয়েশন পর্যন্ত আসলাম। এবার কি, এবার আর কিছু নেই, এখানটা আবার আমরা সলভ করব। কি করব, বা এক্স স্কোয়ার মাইনাস 5x, এটা কত, 6 - 12 কত হয়, -6, এখানে চলে আসলে +6 ইকুয়ালস টু 0। এটা এই জায়গাটা দিয়ে তোমরা এবার সলভ করতে পারবে। আমরা তোমাকে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা করবে। কি করবে এখান দিয়ে, আমি অনেকবার বলেছি, এখন আর বলছি না, দেখে নাও। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এই যদি কারোর মিডল টার্ম ফ্যাক্টর মানে এরমভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে সমস্যা হয়, আমার সাথে করতে থাকো, তোমরা শিখে যাবে। অনেকবার বলেছি তোমাদের, এরমভাবে করতে থাকো, এগুলো মনে রাখবে স্টেপগুলো। এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। আরেকবার কথাটা, আমরা দুটি রৈখিক উৎপাদকের গুণফল আকারে আমরা এটা প্রকাশ করলাম। ইকুয়ালস টু 0 হলে প্রত্যেকটা পৃথকভাবে আলাদাভাবে প্রত্যেকটার মান 0 হবে, সেখান দিয়ে আমরা সেই চলের ভ্যালু বার করতে পারবো। এখানে চল হচ্ছে এক্স, আমি এখানে এক্সের ভ্যালু বার করতে পারবো। কী হবে তাহলে, লিখবো হয় এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান দিয়ে বা লিখে দেবো এক্স ইকুয়ালস টু 3। এই কথাগুলো কিন্তু সবসময় লিখবে, হয় অথবা, এগুলো কিন্তু আমি এমনি লিখছি না, পরীক্ষা খাতায় কিন্তু তোমাদের এগুলোও দেখবে। ঠিক আছে, হলো, আমরা প্রয়োগ নাম্বার 18টা আমরা করলাম। এরপর আমরা কোষে দেখি 1.3তে ঢুকবো। আমি এটা আপাতত মুছছি, তোমরা যারা দেখে নিচ্ছ ভালো কথা, লিখে নিচ্ছ ভালো কথা, না লিখেছো তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এটা প্রয়োগ নাম্বার 18-এর সলিউশন হলো, মুছে দিচ্ছি। এবার যারা আগের দিন আমার ট্রিক্স জেনে রবিবার এগুলো করতে বসেছো, মানে অঙ্কগুলো করেছো, তাদের কেমন লাগছে, কিছু উপকার কি হচ্ছে? আর এটাই হচ্ছে গিয়ে 1 ঘন্টার লেকচার দিচ্ছি তোমাদের প্রতিদিন। একটু ফোকাস দিয়ে দেখো, না অঙ্কগুলো তোমরা না বুঝতে পারবে না, কারণ অঙ্ক সহজই হয়, শুধু একটু ধৈর্য দিয়ে সেটাকে বুঝতে হবে, বুঝলে? এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। কোষে দেখি 1.3।
1-এর অঙ্কটা। আমি এটা তাড়াতাড়ি করে করছি, ঠিক আছে? এটা তোমাদের এই টাইপেরই অঙ্ক, আমি টাইপটা তোমাদের বলে দিচ্ছি। এরকম তোমাদের অঙ্কটা কোথায় করেছি সে কোষে দেখি 1.1 করেছি তোমাদের। হ্যাঁ, এই যে 5-এর দাগের যে অঙ্কটা আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। আপাতত খুঁজে পাচ্ছি না, হয়তো তোমাদের নিজে করিতে করেছি বা কিছু। এই অঙ্কটা তোমাদের করেছিলাম, তবু এরপর অঙ্কটা যখন খুঁজে পাচ্ছি না তখন তোমাদের এটা সলিউশনটা আমি দেখিয়ে দিচ্ছি। কি এটা সলিউশন কী বলেছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। এবার তোমাদের ধনাত্মক তোমরা জানো, আমি বলেছিলাম 1 2 3 4 5 6 7, এগুলো পরপর ধনাত্মক সংখ্যা। 0 -1 -2 -3, এগুলো কখনো ধনাত্মক সংখ্যা নয়। এই যে এই সংখ্যাগুলো, এগুলো ঋণাত্মক সংখ্যা। এরপরে যে সংখ্যাগুলো হবে প্লাস প্লাস যা হতে থাকবে, এগুলো সব ধনাত্মক সংখ্যা হবে। আর ধনাত্মক অখণ্ড সংখ্যা, জিরোটা তোমাদের ধনাত্মকও বলতে পারো, ঋণাত্মকও বলতে পারো। আপাতত আমি কিছু বলছি না, ঠিক আছে? এবার আমি কী বলছি এখানটায়? দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা অন্তর। অখণ্ড মানে কি একই নয়, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। এবার এবং তাদের বর্গের সমষ্টি 117। এবার আমি দেখছি, আমি কী বলেছে? দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার অন্তর। আমি যদি এখানটা 3 নিয়ে নিই আর 7 কত 6 নিয়ে নিই, ঠিক আছে? এই 3 আর 6 দুটো অখণ্ড সংখ্যা, মানে দুটো আলাদা আলাদা সংখ্যা। দুটো অখণ্ড সংখ্যার অন্তর মানে বিয়োগফল কত হচ্ছে? 3 হচ্ছে। মানে 3 আর 6 যদি দুটো আলাদা সংখ্যা হয়, তার বিয়োগফল হচ্ছে গিয়ে 3 হতে হবে। তা আমি এখানে লিখবো ডাইরেক্ট, মানে এখানে কি 3 = একটা যদি সংখ্যা 3 হয়, তো অপর সংখ্যাটা 3 + 3 = 6, মানে আরেকটা সংখ্যা 6। সেরকমভাবে আমি সেই কনসেপ্টটা জুড়ে আমি এখানে লিখব, মনে করি দুটি অখণ্ড সংখ্যা, মানে একটি ধনাত্মক আমি এই লেখাটা আপাতত মুছছি, ঠিক আছে? ধনাত্মক অখণ্ড সংখ্যা = কত হবে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা = x। এটা যদি আমরা ধরে নিই, তাহলে পরের সংখ্যাটা আমি কি জানি? অন্তর এখানে 3 বলে দিচ্ছে, তাহলে পরের সংখ্যাটা কী হবে? x + 3। আমি সেরকমভাবে দেখালাম। তাহলে দ্বিতীয় ধনাত্মক অখণ্ড সংখ্যা = x + 3। অন্তর মানে কি? বিয়োগফল। এই যে x আর x + 3, অন্তর মানে আমি তোমাদের বললাম কি x মানে দুটো বিয়োগফল, মানে কি প্রথম যে দ্বিতীয় সংখ্যাটা আছে x + 3 - x = 3 হচ্ছে। তার মানে দুটি সংখ্যার অন্তর মানে বিয়োগফল। দুটি সংখ্যার মধ্যে অন্তর কত? 3, মানে বিয়োগফল কত? 3। তাই আমি এখান দিয়ে সেটা পেলাম। আর কি বলেছে? তাদের বর্গের সমষ্টি 117। আমি এই জিনিসটা আমি ইকুয়েশনের মাধ্যমে লিখবো। কি লিখবো? প্রশ্নানুসারে। তোমরা পরীক্ষা হলে এরমভাবে লিখবে প্রত্যেকটা অঙ্ক, যেটা আমি বললাম সেরকমভাবে। প্রশ্নানুসারে x², এখানে কি বলেছে? তাদের বর্গের সমষ্টি। তাদের বর্গ করলাম x + 3 হোল স্কোয়ার। তাদের বর্গ করলাম, বর্গ করে তাদের সমষ্টি মানে অ্যাড করলাম, মানে প্লাস বসালাম। তাদের বর্গের সমষ্টি হচ্ছে সমান 117। এটা আমাদের একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আমি বলেছে কি যে সংখ্যা দুটি হিসেব করে লিখি। তা আমি এটা সলভ করব। এটা সলভ করে এক্সের ভ্যালু পাবো। এক্সের ভ্যালু পেলে আমি একটি সংখ্যা পেয়ে যাব, দ্বিতীয় সংখ্যা আমি এখান দিয়ে পেয়ে যাবো x + 3 করে। তা সেটা আমি করার চেষ্টা করি। বা লিখবো এখানটা x² + x² প্লাস কত 6x + 9 = 117। 117টাকে আমি এদিকে নিয়ে চলে আসবো আর 9-এর সাথে বিয়োগ করে দেবো। কত হবে? এখানটা 2x² + 6x কত -108। বাহ, ভালো জিনিস এসছে। হ্যাঁ, এবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো।
মানে 2 দিয়ে আমি কমন নিয়ে নেবো, দেখি কীরকম আসে। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 54 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। 2 দিয়ে ভাগ করব সেটা আমি পরের লাইনে এমনি করে নেবো। আপাতত আমি এটার মিডল টার্ম ফ্যাক্টর করবো কি 54 মানে কত 54 ইকুয়ালস টু 2 ইন্টু মনে মনে করছি কী করছি 2 ইন্টু মানে 2 দিয়ে ভাগ করলে কত 27, তারপরে কি 3 ইন্টু 3 কী হয় 2 দিয়ে 6, 3 6 18, 3 18 54 এরকমভাবে করলাম। এবার কি তাদের ডিফারেন্স কত আসতে হবে, এগুলো মিলিয়ে ঝুলিয়ে কিছু একটা করে আমাকে ডিফারেন্স 3 আনতে হবে। কী করবো আমি ভাবি একটু 3 এই তো সামনে দেখা যাচ্ছে 3 2 6, 3 3 9, এটা সোজা ছিল, এটা তার জন্য চট করে হয়ে গেল 9 আর 6, এটার ডিফারেন্স করলে 3 চলে আসে। পরের লাইনে ডাইরেক্ট লিখে দেবো। এই 2টা কিন্তু ওদিকে চলে গেছে, 0-র সাথে 2 ভাগ গেলে সেটা কত 0 চলে আসে। কত এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস কত সরি কী হবে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x ইকুয়ালস মাইনাস 54 ইকুয়াল টু 0। ব্যাস তোমরা এখান দিয়ে অ্যান্সার পেয়ে যাবে। কী হবে এক্স প্লাস 9 এক্স মাইনাস 6 এক্স প্লাস ভালো করে লিখছি আমি তোমাদের জন্য এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 বা এক্স প্লাস 9 এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এবার তোমরা জিজ্ঞেস করবে এটা তো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের তাহলে এক্স বা চলের যদি আমরা সমাধান করি তো চলের দুটো মান আসবে, কিন্তু এখানে একটি সংখ্যা আমরা এক্স ধরেছি, মানে একটি সংখ্যা তো একটাই আসা উচিত, তাহলে এখানে দুটো মান আসছে কেন? আমি যদি এটা তোমরা এই ইকুয়েশনটা যারা সলভ করে নিয়েছো মানে যারা করতে পারবে তারা করে নাও, তোমরা তাড়াতাড়ি করে নিজের মতো করে নাও। এবার আমি যেটা বলছি সেটা যারা জানে না তাদের জন্য কি আমি আরেকবার রিপিট করছি। আমি এটাকে রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করলাম, তাকে আমি প্রকাশ করে তার সাথে শূন্যের সমান করলাম, তার সাথে শূন্য সমান হলে প্রতিটির সাথে আমরা শূন্য সমান করে আমরা চলের মানটা পেয়ে যাব, মানে চলের ভ্যালুটা পেয়ে যাব। চল বলতে এখানে ভ্যারিয়েবল বোঝাচ্ছে যা সমীকরণের সাথে যার মান পরিবর্তন হতে পারে। এবার সেক্ষেত্রে আমি এখানে লিখে দেবো হয় এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু মাইনাস 9 বা বা না এখানে লিখবো কত অথবা এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু 6। আমি কি ধরেছিলাম এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, এক্সের তো দুটো ভ্যালু বলেছে, তো কী হবে এখানে কি বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে এক্সের ভ্যালু প্লাস মানে পজিটিভ, এখানে এক্সের একটা ভ্যালু এসছে -9, এটাকে আমরা নেব না, কি লিখে দেবো এক্স ইকুয়ালস টু 9 লিখে দেবো, কোথায় লিখবো পাশে এদিকে লিখে দিচ্ছি আমি এক্স ইকুয়ালস টু -9 কী লিখবো এক্স ইকুয়ালস টু -9 ঋণাত্মক সংখ্যা এরম ভাই লেখে তো, হ্যাঁ এরম ভাই লেখে ঋণাত্মক সংখ্যা মানে কি এটা নেগেটিভ নাম্বার, ঋণাত্মক সংখ্যা তাহলে আমি কোনটা নেবো এক্স ইকুয়ালস টু 6টা নেবো। তাহলে সুতরাং একটি সংখ্যা ইকুয়ালস টু 6, সুতরাং অপর সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা হলো কত 6 প্লাস 3 কত হয় ইকুয়ালস টু 9। শেষ পর্যন্ত আমরা অঙ্কটার সলিউশন বার করলাম, হলো। এরপর আমরা এই পর্যন্ত করলাম। 2-এর দাগের যে অঙ্ক এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, এরপর যা হবে আমি পরপর তোমাদের হোমওয়ার্ক দিতে থাকছি। একের দাগের অঙ্কটা করে নিছো, যারা করেছো ভালো কথা, আর যারা কমনি স্ক্রিনশট তুলে নিচ্ছ নিশ্চয়ই। হলো, এবার তোমরা 2-এর অঙ্কটা পড়তে থাকো, ধারণা করতে থাকো, যারা পেরেছো ভালো কথা এখনই করে নাও, আর না করলে আমি এটা বলে দিচ্ছি কীভাবে করতে হবে, তোমরা এটা হোমওয়ার্ক করবে।
দেখো তোমাদের সমীকরণটা আনা অবধি অপেক্ষা, এতক্ষণ ধরে অঙ্ক করেছি, তার মানে তোমরা নিশ্চয়ই সমীকরণের অ্যান্সার বার করা শিখে গেছো। কি 2-এর দাগের অঙ্ক। এবার কি বলেছে এখানটায়, একটি ত্রিভুজে, আমি বলছি একটি ত্রিভুজ আছে, তার ভূমি, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। গোলাবে না, কি বলেছে, একদম গোলাবে না। কি বলেছে এখানটায়, একটা ত্রিভুজ আঁকছি, ধরো ত্রিভুজ এঁকে নাও তোমরা, আমিও আঁকছি আস্তে আস্তে। একটা ত্রিভুজ হলো, এরকম একটা ত্রিভুজ হচ্ছে, হ্যাঁ ত্রিভুজই হয়েছে এটা। ত্রিভুজ কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি, এই যে ভূমি আছে যেটা, এটা তো ভূমি, এই জিনিসটা ভূমি, ত্রিভুজের ভূমি তার উচ্চতা হচ্ছে এটা, আমি মার্ক করে দিলাম এ বি সি ডি। এডি ইকুয়ালস টু উচ্চতা বা এটা বলে উচ্চতা, আর হচ্ছে কি বিসি ইকুয়ালস টু কত, ভূমি। ঠিক আছে, ভূমি কি বলেছে, আমি এখানে ধরে নিচ্ছি এবার, না এখানে কি বলেছে আমাদের ভালো বুঝতে হবে। ত্রিভুজের যে ভূমি বিসি, তা হচ্ছে গিয়ে উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। আমি সেরকমভাবে লিখছি, উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। আমি এখানে লিখি মনে করি কী করবো এখানটায়, মনে করি কি বলছে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ভূমি, এখানে আমি ভূমিকেও এক্স ধরতে পারি, এখানে আমি উচ্চতাকেও এক্স ধরতে পারি। আমি কি ধরবো, মনে করি তার উচ্চতার দ্বিগুণ, উচ্চতা যদি এক্স হয়, মনে করি যদি উচ্চতা এক্স হয়, যদি উচ্চতা ইকুয়ালস টু যদি এক্স হয়, আমি এটা মনে করছি, এটা আমি ধরছি, তাহলে আমি কি লিখতে পারবো, সুতরাং তাহলে ভূমি কত হবে, ভূমি ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ মানে 2x, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, 2x + 18। বাহ, বেরিয়ে গেল। আমরা উচ্চতা বার করলাম, এখান দিয়ে ভূমি বার করলাম, কিন্তু এটা একটা চলের মাধ্যমে, মানে যার মান সমীকরণের সাথে সাথে যার চলের মান চেঞ্জ হবে। দেখি কি হবে। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার। এটা তো উচ্চতা, আমি এখানে মিটার ধরে নিই, মিটার, এখানেও মিটার হলো। এবার এখানে কি বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কি। আমি তোমাদের ইকুয়েশনটা বার করে দিচ্ছি, প্রশ্নানুসারে কি বলেছে এখানটায়, ত্রিভুজটির ক্ষেত্রফল, তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানো, এখানে কি দিয়েছে, উচ্চতা দিয়েছে, ভূমি দিয়েছে। তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছো, কি শিখেছো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়ালস টু হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল বার করার আরও অনেক সূত্র বা নিয়ম আছে, সেটা আমরা পরে বিভিন্ন উপপাদ্য বা বিভিন্ন মাধ্যমে আমরা শিখবো বা তোমাদের শেখাবো। হ্যাঁ, এবার কি এখান দিয়ে আমরা আপাতত যে ফর্মুলা জানি আর আমাদের যে ইনফরমেশান বা যে তথ্য দিয়ে দিয়েছে সেটার মাধ্যমে আমি বার করার চেষ্টা করবো, কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি হচ্ছে বলো তো, দেখো তোমরা যেটা বুঝতে পারছো না আমাদের বলবে নিশ্চয়ই, কারণ হাতের লেখা একটু খারাপ হচ্ছে। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত বলে দিয়েছি এখানটায়, 360। হ্যাঁ, এটা একটা ইকুয়েশন বেরিয়ে গেল। এখান দিয়ে যা আসবে তোমরা পরপর গুণ করে 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 এক্সের ভ্যালু বার করবে। এক্সের ভ্যালু বার করে আমাদের তোমরা কমেন্ট করে বলবে যে এক্সের ভ্যালু কী বেরোচ্ছে। আমি তোমাদের এই জায়গাটা আপাতত SW দিলাম। এগুলো অনেকগুলো অঙ্ক তোমাদের আগে আমরা করিয়েছি, তাই জন্য এরপর আমরা এই অঙ্কগুলো আমি তোমাদের SW দিয়ে যাচ্ছি, কিন্তু আমি জাস্ট তোমাদের কনসেপ্ট বলেই দিয়েছি। এখান দিয়ে তোমরা জাস্ট সলিউশন বার করে তোমরা কমেন্টে লিখবে যে এক্সের ভ্যালু কী আসছে, না এখানে কী চেয়েছে, তার উচ্চতা মানে কি
এক্সই বার করতে হবে। তাহলে উচ্চতার ভ্যালু কী আসছে তোমরা কমেন্ট করে দাও, তোমাদের যদি ঠিক হয় তা আমরা তোমাদের বলবো যে এটা তোমাদের ঠিক। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট অঙ্কটা যাচ্ছি। কি 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটা মুছে দিচ্ছি, তোমাদের কনসেপ্ট বলে দিচ্ছি যে কী হবে বা কীভাবে হবে। ঠিক আছে, এরপর আমাদের তোমাদের 3 নম্বর অঙ্কটা করাবো। কি বলেছে 3 নম্বর অঙ্কটা তো এক্ষুনি করালাম, 1 নম্বর অঙ্কর মতোই তুই 3 নম্বর অঙ্কটা কি বলেছে এখানটা শোনো। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 গুণ কম হয়, অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটা কি নির্ণয় করো। বুঝতে পারছো না এই অঙ্কটা? এই অঙ্কটা বুঝতে পারছো না? 1 নম্বরের মতোই তো অঙ্কটা। ঠিক আছে, তোমরা যারা বুঝতে পারছো না তারা আমাদের সাথে দেখো, আর যারা বুঝতে পারছো না দেখবে না কিন্তু অঙ্কটা। তোমরা পজ করো, 1 মিনিট পরে দেখো বা 2 মিনিট পরে দেখো, আমি অঙ্কটাতে ধরিয়ে বুঝিয়ে দিচ্ছি। তুমি আপাতত যারা বুঝতে পেরেছো তারা অঙ্কটা করে নাও, আর যারা বুঝতে পারোনি আমার সাথে চলো। কি বলছে এখানটায় তাড়াতাড়ি করে করবো। 1 নম্বরের অঙ্ক মতো কী বলেছে আমরা বুঝে নিই। কি, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, আমি ধরে নিই, কী ধরবো, যে মনে করি এবার অখণ্ড কি ধনাত্মক সংখ্যা কি, যারা বুঝতে পারছো না তারা এই যে একের জায়গায় যে অঙ্কটা করছি সেটা দেখে আসো। কি, এবার কি লিখবো, মনে করি, নিচে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ওখান দিয়ে একের দাগের অঙ্কটা দেখে আসো। আমি এখান থেকে লিখছি, মনে করি একটি অখণ্ড সংখ্যা ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তা কি বলেছে, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা আর 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। হ্যাঁ, অখণ্ড সংখ্যা বেরোলো, তার প্রশ্নানুসারে ডাইরেক্ট লিখব। যেটা বলেছে সেটা আমি রিড করে, যেটা বলেছে সেটা আমি পড়ে তোমাদের শোনাবো, তারপরে লিখব। কি লিখব, প্রশ্নানুসারে লিখব একটি অখণ্ড সংখ্যার 5 গুণ, 5 ইন্টু এক্স, 5 গুণ কমা দিয়েছে, তারপরে কমা মানে তাই কি বলছে, এই অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গ মানে এক্স স্কোয়ার বর্গের অপেক্ষা 3 কম। এই সংখ্যাটা এর 3 কম মানে ইকুয়ালস টু বসবে এখানটায়। কি বললাম, কেন হলো, অখণ্ড সংখ্যার 5 গুণ একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গ, এই যে বর্গটা লিখলাম তার বর্গ অপেক্ষা 3 কম, তার ইকুয়ালস টু তার বর্গের অপেক্ষা 3 কম, কমা দিয়েছে মানে ইকুয়ালস টু বোঝাতে চেয়েছে, সব জায়গায় একই নয়। এবার সংখ্যাটা আমি এখান দিয়ে পেয়ে যাবো। কী করে পাবো, এই 5x লিখে এখানটা নিয়ে চলে যাব, সমীকরণ বার করব, দ্বিঘাত সমীকরণ বেরোলো, এবার তার সমস্যা লিখে দেবো। দেখো এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, খুব একটা বড় না, তাই জন্য আমি এটা সলিউশন আপাতত করছি না। হলো, এইটার সলিউশন আমরা এখন করছি না। কি বলেছে এখানটা, বর্গের দ্বিগুণ, এই বর্গের দ্বিগুণটা বললেন, বর্গের দ্বিগুণ 2x স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে, এটা সলিউশন তোমরা সবাই পারবে। এই অঙ্কটা আমি এই পর্যন্ত করালাম, এরপর এটা SW দিয়ে দিলাম। তোমাদের সমীকরণ বার করা দেখিয়ে দিয়েছি, তোমরা এটা সলিউশন করবে, সলিউশন করতে দিচ্ছি। যারা পেরেছো তাদের ভালো কথা, আর যারা পারোনি শুধু সলিউশনটা করতে দিয়েছি, আর তো কিছুই না, তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি। দেখো কনসেপ্টটা ধরা হচ্ছে কথা, অঙ্ক তো তোমরা আমার সাথে এতক্ষণ ধরে করছো, 1.1 শেষ করলাম, 1.2 শেষ করলাম, তোমাদের সমাধান করা শিখে গেছো, তাই জন্য এখন আর নিশ্চয়ই অতটা ভয় লাগছে না। ভয় কাটানোর ওষুধ আমি আগের লেকচারে লাস্টেই দিয়ে দিয়েছি, ভয় কীভাবে কাটাতে হবে। একটু ওটা একদিন যদি তোমরা মেনে চলো, তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এটা অঙ্কটা পারছি, অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, এবার 4 অঙ্কটা কী বলেছে দেখছি। 4 অঙ্কটা আমার সাথে সাথে তোমরা পড়বে, আমি যেভাবে পড়ছি সেটা পড়বে। কি বলেছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। আমি দুটি স্থান লিখে নিই, আমি লাল কালি লিখছি, ঠিক আছে, যাতে তোমরা দেখতে পাও।
কি বলেছে, এ আর বি, এইটা দুটি জায়গা, এই দুটি জায়গার মধ্যে দূরত্ব কত দূরত্ব, 200 কিলোমিটার। হ্যাঁ, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার দ্বিগুণ সময় লাগে। দ্বিগুণ না, এখানে কী বলছে, 2 ঘন্টা সময় বেশি লাগে। এবার আমি কী বার করবো, যে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে কতক্ষণ লাগে, আমি সেটাই, এই কথাটা যেটা বললাম আমি সেটাই ধরবো। কি মনে করি লিখবো, কি লিখবো, মনে করি। দেখো তোমাদের মাথায় যেটা চলবে সেটাই তোমরা খাতায় লিখবে। এটা অঙ্কের ভাষা। কি ভাষা? এটা বাংলা, ইংলিশ, হিন্দি, এটা অঙ্কের ভাষা। কী চলছে মাথায় যেটা চলছে তুমি সেটাই খাতায় লিখছো। কি মনে করি যে এক স্থান থেকে অবস্থানে মোটর গাড়িতে যেতে কতক্ষণ সময় লাগে, এক্স সময় লাগে, মানে এক্স ঘন্টা সময় লাগে, সে লিখবো। কি এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে এই জিনিসটা আমি একটু উপরে বানাচ্ছি, ঠিক আছে। এ বি কত কিলোমিটার, 200 কিলোমিটার। কী লিখবো এখানটায়, এক স্থান থেকে অপর স্থান মোটর গাড়িতে যেতে সময় লাগে, মোটর গাড়িতে যেতে এক্স ঘন্টা সময় লাগে। হলো। তা কি বলেছে এখানটায়, বলেছে যে এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার 2 ঘন্টা কম সময় লাগে। যদি কত কী গাড়িতে, মোটর গাড়িতে যেতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে জিপ গাড়িতে যেতে তার কত 2 ঘন্টা কম সময় লাগবে, মানে x-2 ঘন্টা লাগবে। তো এক স্থান থেকে অপর স্থানে জিপ গাড়িতে এবার এই কথাগুলো আমি লিখছি। জিপ গাড়িতে যেতে এক্স কতক্ষণ লাগবে, 2 ঘন্টা কম সময় লাগবে, x-2 ঘন্টা সময় লাগে। হলো, এরকম ব্যাপারটা হলো যে এক স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়িতে x ঘন্টা লাগে আর জিপ গাড়িতে x-2 ঘন্টা লাগে। এটাতে বললাম আমরা গতিবেগ, সময়। আমরা 1 নম্বর ক্লাসে একটা জিনিস করেছিলাম, দেখো এখানটা আমরা দাঁড়াও আরেকটা জিনিস বলছি। এখানে কি বলেছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি। এবার এখানে আবার গতিবেগ বলে দিয়েছে, কি মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। এখানে দেখো তোমাদের ঘন্টা বলে দিয়েছে, মানে সময়। ঘন্টা কিসের, ঘন্টা বা আওয়ার যেটাকে বলে সেটা কিসের ইউনিট, সময়ের ইউনিট মানে ইউনিটের বাংলা কি, একক। কি সময়ের একক কি ঘন্টা, তা আর এখানে কি কিলোমিটার কি দূরত্বর একক হচ্ছে কিলোমিটার। দূরত্ব, সময় আমরা পেয়ে গেছি। আরেকটা কি দিয়েছে, গতিবেগ মানে হচ্ছে গিয়ে দূরত্ব, সময়, গতিবেগ, এই তিনটের মধ্যে রিলেশন কি চেনা লাগছে। আমরা ক্লাস ফিজিক্সের মনে তোমাদের শুভমদা পড়িয়েছি নিশ্চয়ই, বা যারা যাও না ওই ক্লাসটা শুভমদা দেখে আসতে পারো, বা আমিও তোমাদের বলছি। দেখো সময়, দূরত্ব আর গতিবেগের মধ্যে সম্পর্ক কি, সময় ইকুয়ালস টু, না এখানে গতিবেগ চেয়েছে, আমি গতিবেগ লিখি, গতিবেগ সাইডে লিখি, মাঝখানে লিখলাম নেই, সাইডে লিখছি আমি। কি গতিবেগ
ইকুয়ালস টু কি দূরত্ব বাই সময়। এই জিনিসটা লিখে আমি তোমাদের এই জায়গাটা ব্র্যাকেট করে দিচ্ছি, লাল কালি দিয়ে ব্র্যাকেট করে দিচ্ছি, তাহলে তোমরা দেখতে পাবে কি লিখেছি। গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। এই জিনিসটা সবসময় মাথায় থাকবে, ক্লাস 9-এ তোমরা পড়েছো নিশ্চয়ই। এই জিনিসটা কাজে লাগে আমি বলবো যে সুতরাং মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির, আমি দূরত্ব জানি, আমি সময় জানি, তাহলে আমি সেখান দিয়ে আমি গতিবেগ বার করে নিতে পারবো। গতিবেগ ইকুয়ালস টু কত, দূরত্ব কত 200 বাই সময় কত x ঘন্টা। এবার দেখো এগুলোর যে একক যেটা হয় সেটা আমরা কীভাবে বার করবো। গতিবেগের একক বার করা নিশ্চয়ই জানো, তবু আমি বলে দিচ্ছি গতিবেগের একক কী করে বার করবে। এটা কিসে আছে 200টা কিলোমিটার, এটা কিসে আছে ঘন্টা, তা আমি সেটা লিখবো যে কিলোমিটার মানে কিমি, কিমি পার ঘন্টা বা কিলোমিটার পার আওয়ার, এগুলো মনে রাখবে। তো মোটর কী লিখছি, মোটর গাড়ি এসব মিস্টেক হয় মাঝে মধ্যে, বুঝলে। মোটর গাড়ির গতিবেগ 200 বাই x কিলোমিটার পার আওয়ার। আর একটা হচ্ছে কি জিপ গাড়ির গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ ইকুয়ালস টু 200 বাই x মাইনাস 2 কিলোমিটার। কারণ দেখো আমি দূরত্ব তো একই আছে, সময় হচ্ছে শুধু সময় চেঞ্জ হচ্ছে, শুধু চেঞ্জ হচ্ছে সময়ের জন্য গতিবেগও চেঞ্জ হচ্ছে ঘন্টা হচ্ছে। তার মানে এখানে এরপর কি বলেছে যে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। মানে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। কার গতিবেগ 5 কিলোমিটার বেশি? জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি। তো আমি সেটাই লিখে দেবো এখানটায়। সুতরাং এই কথাটা আমি প্রশ্নানুসারে লিখব, প্রশ্নানুসারে কি পড়লাম এক্ষুনি যে কি কথা গেল, হ্যাঁ, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি। জিপ গাড়ির গতিবেগ কত আমরা জানি 200 বাই x মাইনাস 2 ইকুয়ালস টু কত, মোটর গাড়ি থেকে জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি। জিপ গাড়ির গতিবেগ যদি এটা হয় তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হবে 200 বাই x প্লাস 5 কত 5 কিলোমিটার বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হবে, মোটর গাড়ির গতিবেগ আমাকে জিজ্ঞেস করেছে, মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x। আমরা যদি এটাকে সলভ করি তা আমরা এখান দিয়ে মোটর গাড়ির গতিবেগটা পেয়ে যাব। তো এখান দিয়ে আমি তোমাদের সলভ পুরোটা করছি না, কিন্তু এটা একটু ভেঙে দিচ্ছি, নয় এখান দিয়ে অনেকে বার করতে পারবে না। যারা এখান দিয়ে সলিউশন করতে পারবে তোমরা নিজে দিয়ে করে নিও, তারপর আমার সাথে লাস্টে মিলিয়ে নেবে। 1 মিনিট আমাকে সময় দাও, আমি এটা সলিউশন করে দিচ্ছি। যারা পারবে না তারা আমার সাথে করতে থাকো। কী হবে এখানটায় 200 বাই x মাইনাস 2 মাইনাস 200 বাই x ইকুয়ালস টু 5। তো এখানটায় কী করবো এবার, আমি এখান দিয়ে 200টা কমন নেব। কী করবো 200টা কমন নেব, 200 কমন নেব। 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 5। এই 200টা এখানটা ভাগ যাবে, বাকিটা আমি লিখি, এটা লসাগু করবো আমি x মাইনাস x প্লাস 2। যারা বুঝতে পারছো ভালো কথা, যারা বুঝতে পারছো না আরও ভালো কথা, মানে তারা তো আমার সাথে নিশ্চয়ই দেখছো, বুঝতে পেরেই যাবে क्या हो रहा है क्या नहीं हो रहा है। হচ্ছে এটা আমি ভাগ করে দিলাম ডাইরেক্ট। এখানটা x কেটে গেল, এখানটা 2 পড়ে রইল। আমি এই যে জায়গাটা আছে এটার সাথে 1 গুণ করে দিচ্ছি, এখানে কিছু নেই মানে 1 আছে, এটার সাথে 1 গুণ করে দিচ্ছি, আর 40-এর সাথে এই 2টা গুণ করে দিচ্ছি। কত হচ্ছে আমি সেটাই পাশে লিখে দিচ্ছি, তোমরা অনেকেই
নিচে দেখতে পারবে না, মানে দেখতে পারবে না কারণ নিচে আর কিছু নেই, মানে বোর্ড এখানে শেষ। কী হচ্ছে এখানটায় এক্স স্কোয়ার, আমি এটা ভেঙে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু কত হবে 80, কি লিখছি ইকুয়ালস টু 80, বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 80 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ গঠন হলো, এটা তোমরা সলিউশন করতে পারবে। আমি এই পর্যন্ত রাখছি, এটার সলিউশন করে তোমরা এক্সের ভ্যালু তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি তোমাদের অ্যান্সার করে দেবো, যদি ঠিক হয় সেটাও বলে দেবো, ভুল হলেও বলে দেবো, আর ভুল হলে আমি ঠিক অ্যান্সারটা তোমাদের বলে দেবো। না পারলে তোমরা টেলিগ্রামে আমাদের জিজ্ঞেস করতে পারো, টেলিগ্রামের লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে। ঠিক আছে, আমরা এবার পরের অঙ্কটার দিকে যাচ্ছি। পরের অঙ্কটা কী হচ্ছে 5 অঙ্কটা তোমরা সবাই পড়তে থাকো, আমি আপাতত এটা মুছি। অঙ্কটা ভালো ছিল, অঙ্কটা বেশ লিখতে হবে, বুঝলে? পরীক্ষা হলে এই অঙ্কগুলো তোমাদের 3 মার্কসের আসবে। এই যে 1 দাগের 3 অঙ্কটা, 1 দাগের 3 অঙ্কগুলো পরীক্ষার হলে আসতে পারে, এখান দিয়ে একটা অঙ্ক আসতে পারে 3 মার্কসের অঙ্ক বা 2 মার্কসের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে, যেগুলো বলছি সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আগের বার মানে কোষে দেখি 1.2, ওইখান দিয়ে একটা অঙ্ক আসবে, সেটা আমি বলেই দিচ্ছি, আর এখান দিয়ে একটা অঙ্ক আসতে পারে। এটা আমি প্রত্যেকটা সলিউশন পুরোটা করাচ্ছি না, কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি কী হবে কি না হবে, তাতে তোমাদের পরীক্ষা হলে করতে সুবিধা হবে। না হলে তো আমি এরপর তোমাদের যে প্রিভিয়াস কোশ্চেন বা আগের বছর যে কোশ্চেনগুলো ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। এই চ্যাপ্টারটা শেষ হোক, 1 নম্বর চ্যাপ্টার মানে 41 দ্বিঘাত সমীকরণ শেষ হোক, তারপরে আমি তোমাদের এই যে চ্যাপ্টারের তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদের করিয়ে দেবো। কি 4 দাগের অঙ্কটা হয়ে গেল, এবার কী হবে 5 দাগের অঙ্ক। কী বলেছে আমার সাথে তোমরা সবাই পড়ো। বলেছে এখানটায় অমিতাকে আমি জানি না, যাই হোক, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত 2000 বর্গমিটার এটা দিয়ে দিয়েছে, এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করি। ঠিক আছে, যা বলেছে এবার সেটা করি। এটা একটা ধরি, এটা একটা অমিতা বাদ দাও, অমিতাকে ভুলে যাও। এটা একটা জমি, ঠিক আছে, এটা একটা আয়তক্ষেত্রাকার জমি, ঠিক আছে। এটা হচ্ছে অমিতা বলে একটা মেয়ের, আঁকতে পারবো না, এঁকে লাভ নেই। যাই হোক, আমি আয়তক্ষেত্রাকার জমিটা এঁকে দিচ্ছি। আয়তক্ষেত্রাকার জমির এটা দৈর্ঘ্য এই জায়গাটা মুছে দিচ্ছি, এটা আগের অঙ্কের, নিচে লিখছি দৈর্ঘ্যটা। ঠিক আছে, কি লিখবো দৈর্ঘ্য এটা প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ আমি এখানে ধরে নিই, মনে করি দৈর্ঘ্য, না কি লিখবো আমি, আয়তক্ষেত্রাকার নাকি, হ্যাঁ, ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কি লিখবো এখানটায় এক্স, মি মানে মিটার। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য যদি এক্স মিটার হয়, তাহলে প্রস্থ কত হবে? সুতরাং প্রস্থটা ধরে নিই, লিখে নিই প্রস্থ ইকুয়ালস টু ওয়াই মিটার। তাহলে সুতরাং আমি এখান দিয়ে আয়তক্ষেত্রাকার জমির আমি ক্ষেত্রফল লিখতে পারবো। সুতরাং ক্ষেত্রফল ইকুয়ালস টু, কেন এখান দিয়ে ক্ষেত্রফলটা লিখতে পারবো? কারণ আমরা জানি আয়তক্ষেত্রাকার জমির মানে আয়তক্ষেত্রাকার কোনো চিত্রের তার ক্ষেত্রফল কত হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সুতরাং
জমির লিখবো এরকমভাবে, জমির ক্ষেত্র ফল ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই। সেটা আমরা কি সেটা আমাদের কি দিয়েছে, ইকুয়ালস টু 360। হ্যাঁ, আরেকটা কি বলে দিয়েছে আমাদের, পরিসীমা কত, 180 মিটার। আমাদের এখানে বলে দিয়েছে পরিসীমা 180 মিটার। এবার একটা আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা কি জানি, পুরো দৈর্ঘ্য মানে 4টে যে বাহু আছে সেটার প্রত্যেকটার যোগফল, সেটা মানে আয়তক্ষেত্র হতে পারে বা না হতে পারে, যে কোনো জমির পরিসীমা হচ্ছে গিয়ে পুরো তার চারিদিকের যে বাহু আছে যে কটা, সেটার যোগফল হচ্ছে গিয়ে তার পরিসীমা। তা এক্ষেত্রে পরিসীমা কি হচ্ছে, আয়তক্ষেত্রাকার চিত্রের পরিসীমার সূত্র আমরা জানি কি, পরিসীমা ইকুয়ালস টু না, এই চিহ্নটা আমরা দেবো, ইমপ্লাইজ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত দিয়ে দিয়েছে, 180 মিটার। ঠিক আছে, এখানে বা দিয়ে লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, 180/2। হ্যাঁ, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 180, তাই এখানটা আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু 360/x। ঠিক আছে, তা আমি এই লাইনটা প্রশ্নানুসারে লিখবো, প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এটা কত হয়, 90। ঠিক আছে, 90 বা এক্স ইকুয়ালস টু ওয়াই এর মানটা এখানে বসিয়ে দেবো, কত আসছে, 360/y, সরি কত, এক্স ইকুয়ালস টু 90। পাশে লিখে দেবে যে ওয়াই ইকুয়ালস টু 360, এই কথাগুলো কিন্তু পাশে লিখবে। ঠিক আছে, 360/x, ওয়াই ইকুয়ালস 360/x বসিয়ে পাই হলো, এই পর্যন্ত লিখলাম। এরপর এটা আমরা সলভ করব, সমাধান করব। কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 360 ইকুয়ালস টু 90x হলো। আর হচ্ছে গিয়ে এটা আবার সমাধান করব না, সমাধান আমি করব না, এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 360, এটা তোমরা এবার সমাধান করে নেবে, কারণ আমরা দ্বিঘা সমীকরণ তোমাদের বার করে দিলাম, এক চল বিশিষ্ট দ্বিঘা সমীকরণ তোমাদের বার করে দিয়েছি। হ্যাঁ, তা এর সমাধান তোমরা করতে পারবে। ঠিক আছে, এই অঙ্কটা তাহলে এই পর্যন্তই হলো। খাতাটা বা পড়ে যায়, তাহলে আমি পরের অঙ্কটার দিকে এরপর যাচ্ছি। তোমরা এই 5 নম্বর অঙ্ক নিশ্চয়ই করে নিয়েছো, এটা আমি এখন মুছছি। তোমরা 6 নম্বর অঙ্কের দিকে তোমরা পড়তে থাকো, সবাই পড়ো, যারা বুঝতে পারছো বা বুঝতে পারছো না, বুঝতে নিশ্চয়ই পারছো, আমার সাথে করছো নিশ্চয়ই। 6 নম্বর অঙ্কটা সবাই পড়ো, আমি মুছে তারপরে আমিও পড়বো, তোমাদের সাথে একসাথে পড়বো। হুম, 6 নম্বর অঙ্ক দেখো, 5 থেকে 6 লেখা যায় আনসার। 6 লেখার অঙ্ক কী আছে, এই অঙ্কটা ভালো অঙ্ক। এই অঙ্কটা এক্ষুনি করালাম না, এইটা তোমাদের দেখে দেখে একটু চেনা চেনা আছে, এই অঙ্কটা পড়লে তো নিশ্চয়ই সবাই, তোমাদের পড়ে শোনাচ্ছি। কী বলছে এখানটায়, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের অঙ্ক, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তো সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করি। তোমাদের এখন কী মনে হয়, অঙ্কটা করে দেওয়া উচিত? হুবহু প্রয়োগ নাম্বার 18 অঙ্কটা একটু আগে যেটা করেছি, হুবহু সেরকম অঙ্ক, মানে সেই টাইপের অঙ্ক, তোমাদের একই রকম টাইপ বুঝতে হবে, সেই টাইপেরই অঙ্ক। এটা সবাই চাইলে এগুলো হোমওয়ার্কই দিয়ে দেয়, আমিও চাইলে এটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারি। হোমওয়ার্কই দেবো, তোমাদের কী মনে হয়?
দেখো তোমরা অনেকে অঙ্কটা পারবে বা অনেকে হতে পারছে অনেক চেষ্টা করছো বা ওটা পারছো না, আমি তোমাদের অঙ্কটা ধরিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত তোমাদের নিজেকেই জানতে হবে। আমি এখন তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার অঙ্কটা তোমাদের করাচ্ছি। কী হচ্ছে লেখা আছে এখানে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এককের অঙ্ক অপেক্ষা 3 কম। তা আমি এখানে লিখি, মনে করি এককের ঘরের, হ্যাঁ এককের ঘরের, এম ভাই লিখি জিনিসটা, একক অঙ্কটি হলো ইকুয়ালস টু এক্স। আমি ধরাটা শিখে নাও আমার থেকে, আমি কীভাবে ধরছি, কি ভেবে ধরছি, আমি এখান দিয়ে লিখবো। তাহলে দশকের ঘরের অঙ্ক কী হবে, তাহলে এখানে কী বলছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাই দশক অঙ্কটি হলো ইকুয়ালস টু, সুতরাং দিয়ে লিখবে এককের ঘরের অপেক্ষা 3 কম। চলো এখান দিয়ে এটাই বলেছে। এবার কী বলছে, সংখ্যা থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, এবার আমি এখান দিয়ে সংখ্যাটি বার করবো। সুতরাং আমি অনেকবার সংখ্যাটি বার করা দেখিয়েছি, এখানে আরেকবার দেখাচ্ছি। সংখ্যাটি হলো ইকুয়ালস টু এক্স, না দশকের সংখ্যার গুণফল, x-3 ইন্টু 10 এরকম হয়, প্লাস এক্স ইকুয়ালস টু কত, 10x প্লাস এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 11x মাইনাস 30। এটা হচ্ছে গিয়ে সংখ্যাটি। এরপর কি বলেছে, সংখ্যা দুটির গুণফল, না এরপর ডাইরেক্ট প্রশ্নানুসারে, আমি প্রশ্নানুসারে লিখছি এখানটায়, প্রশ্নানুসারে কী লেখা এখানটায়, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, সংখ্যাটি এখানে কি, সংখ্যাটি হচ্ছে এক্স 11x মাইনাস 30, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল মানে এক্স ইন্টু এক্স মাইনাস 3, অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, এই যে বিয়োগ বসালাম, বিয়োগ করলে বিয়োগফল কত হয়, 15 হয়, বিয়োগফল 15 হয়। আমাদের এই জিনিসটা বললো, এই জিনিসটা আমি এরকম আকারে প্রকাশ করলাম। এটা এবার আমি সলিউশন করা দেখি। সলিউশন আমি পুরোটা করবো না, আমি তোমাদের আকার দ্বিঘাত সমীকরণের আকারটা রেখে দেবো। কি 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু 15, বা এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার টেনে নিয়ে চলে যাচ্ছি, এক্স স্কোয়ার 11x আর 3x যোগ করলে 14x, ওদিকে চলে গেলে মাইনাস 14x, মাইনাস 30 ওদিকে চলে গেলে প্লাস 30 প্লাস 45 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের আকারে চলে এলো, তোমরা এটা সলভ করতে পারবে। আমি এটা দিচ্ছি না, এই জায়গাটা বাকিটা HW হলো। এই পর্যন্ত আমি রাখলাম, ঠিক আছে। তোমরা এটার অ্যান্সার চলের কী মান বেরোচ্ছে সেখান দিয়ে এখানে অ্যান্সার কী চেয়েছে, একক ঘরের অঙ্কটা হিসাব করো, একক ঘরের অঙ্ক, আর একটা কী বলেছে, ব্যাস একক ঘরের অঙ্কটা এখান দিয়ে বার করে তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। আমি এটা আপাতত মুছছি, তোমরা যারা লিখে নিচ্ছো ভালো কথা, তাদের তো খাতায় আছে, যারা লেখো নি এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, এই পুরো অঙ্কটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এবার আমি মুছছি। কি বলেছে, এর পরের অঙ্কটা আরও ভালো। এই অঙ্কটা এবার মন দিয়ে আমি কি বলছি শোনো। কি বলেছে এখানটায়, যে আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। এবার আমি ধরো আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে, এবার আমি একটু চৌবাচ্চা আঁকার চেষ্টা করি, ঠিক আছে। চৌবাচ্চা কীরকম হয়, চৌবাচ্চা মানে একটা ঠোঙার মতো হয়, আঁকছি দেখো, এরকম একটা চৌবাচ্চা, ঠিক আছে। কালো কালি দিয়ে আঁকার চেষ্টা করি।
এটা কী বলছে, এটা একটা চৌবাচ্চা ধরো আঁকলাম। এই চৌবাচ্চাটিতে দুটি নল আছে, দুটি নল ধরো এরকমভাবে আছে। দুটি নল এরমভাবে আছে, ঠিক আছে। এখান দিয়ে জল ঢুকছে, আমি এটা লাল কালি দেখাচ্ছি। এখান দিয়ে জল ঢুকছে, এখান দিয়ে একটা জল ঢুকছে, এরমভাবে এটা পূরণ হচ্ছে জলটা। এটা এই লেভেল পর্যন্ত হবে কি দুই অঙ্ক, সরি, আমাদের স্কুলের বাচ্চার স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। তা নল দুটি যদি একসাথে চালানো হয় তা চৌবাচ্চাটি 11.9 মানে কত, 100 কত 11.1/9 কত হয়, 100/9 মিনিটে পূর্ণ হবে। যদি কী বলেছে তারপরে, যদি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। আমি এখানে ফার্স্টে লিখে দিই যে, এখানটায় ফার্স্টে লিখে দিই, এটা ইনফরমেশন যেটা আমাদের দিয়ে দিয়েছে, নল দুটি একসাথে (11.1/9 = 100/9 মিনিটে নল দুটি একসাথে 100 মিনিটে চৌবাচ্চাটি কি পূর্ণ করে হলো। এরপর হচ্ছে গিয়ে এরপরের লাইন যেটা বলছে, যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। আমি এখানে লিখছি মনে করি একটি নল চৌবাচ্চা মানে কি বুঝতে পারলে, এরকম একটা জায়গা যেখানটায় আমরা জল রাখি। চৌবাচ্চাটি মনে করি একটি নল চৌবাচ্চাটি পূর্ণ করবে x মিনিটে। একটি বাচ্চা x মিনিটে একটি নল চৌবাচ্চাটি পূর্ণ করবে x মিনিটে। তাহলে আমি এরমভাবে লিখতে পারি জিনিসটা না। এরপর আমি কি লিখবো, তাহলে অপর নল চৌবাচ্চাটি পূর্ণ করবে, কি বলেছে, একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে অপর নল পূর্ণ করবে x+5 মিনিটে। তা আমি কি এটা ধরি একটা পুরো একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চা যদি পুরো একটা পূর্ণ হয় তবে সেটা এক অংশ হবে। সেটা আমি কি করে বোঝাই, দেখো একটা গ্লাস ধরো তুমি নিলে, এখানে আমার কাছে আপাতত গ্লাস নেই, একটা গ্লাস ধরো তুমি নিলে, তুমি যদি তুমি জলটা পূর্ণ করে নাও, তুমি যদি পুরো জলটা তুমি মাথা অবধি পূর্ণ করে নাও, তাহলে পুরো তোমার ফুল গ্লাসটা তোমার ভরলো, মানে পুরো গ্লাস মানে তোমার এক অংশ পুরোটা ভরে গেল। ওই এক অংশ এখানে বলছি যদি দুটো নল খোলা থাকে তবে তাহলে তোমার একটা গ্লাস বা একটা চৌবাচ্চা পুরোটা কমপ্লিট হবে, যেরকম তোমার গ্লাসটা বা যা নেবে সেটা পুরো কমপ্লিট হচ্ছে। সেটা আমি এবার দেখছি কীভাবে হচ্ছে। এখানটা আমি দেখো লিখি, ধরো x মিনিটে, এখানে লিখছি x মিনিটে একটি নল পূর্ণ করে এক অংশ, মানে কি আমাদের বলে দিয়েছে যে
একটি নল চৌবাচ্চাটি পূর্ণ করবে এক্স মিনিটে। পূর্ণ করবে মানে পুরো চৌবাচ্চাটি ভরে যাবে, মানে এক অংশ কমপ্লিট হবে। এক্স মিনিটে একটি নল পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে একটি নল পূর্ণ করে তাহলে কত অংশ? 1/x অংশ। আমি এটা 1 মিনিটে কেন নিচ্ছি? আমি দেখার চেষ্টা করছি যে 100/9 মিনিটে একটি নল কতটা পূর্ণ করবে চৌবাচ্চা। তা আমি সেটা দেখি। 100/9 মিনিটে একটি নল পূর্ণ করে 100/9 ইন্টু এক্স অংশ। তোমরা জানো এটার সাথে এটা গুণ হয়ে যায়, সেরকম আমি করেছি। 100/9 মিনিটে একটি নল পূর্ণ করে 100/9x, ঠিক আছে। এবার আমি সেরকম একই জিনিস আমি কি লিখব? x+5 মিনিটে অপর নল আরেকটা যেটা নল আছে সেটা নল পূর্ণ করে 1 অংশ, ঠিক আছে। তার মানে 1 মিনিটে অপর নলটি পূর্ণ করে 1/x+5 অংশ। তার মানে 100/9 মিনিটে অপর নল পূর্ণ করে 100/9x অংশ, ঠিক আছে। আমি এই জিনিসটা কীভাবে লিখলাম দেখো। 100/9 মিনিটে আমাদের এখানে বলে দিয়েছে নল দুটি, এই যে নল দুটি একসাথে 100/9 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। নল দুটি একসাথে 100/9 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। তার মানে 100/9 মিনিটে এক অংশ পূর্ণ হচ্ছে যখন দুটো নল খোলা থাকবে। আমি যেই কথাটা বললাম সেই কথাটা এভাবে প্রকাশিত হবে যেভাবে আমি এখন লিখছি। কিভাবে লিখবো এখানটায় প্রশ্নানুসারে কি লিখবো? আমি প্রশ্নানুসারে লিখবো। আলাদা করে দিই এটা, তোমাদের বুঝতে অসুবিধা হবে। প্রশ্নানুসারে আমি এখানে লিখছি যে কি বললাম এক্ষুনি, এই যে 100/9x আর 100/9x+5, এখানে কী হবে? x+5, হ্যাঁ x+5। এটা কি হচ্ছে? আমি 100/9 মিনিটে এই প্রথম কলটা দিয়ে এই অংশ পূর্ণ হচ্ছে 100/9 মিনিটে, দ্বিতীয় কলটা এই এতখানি অংশ চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে। দুটো যদি যোগফল হয়, দুটো একসাথে যদি চালাই তাহলে পুরো চৌবাচ্চাটি পূর্ণ হবে। পুরো চৌবাচ্চা পূর্ণ হলে এক অংশ পুরোটা পূর্ণ হবে। আমি যেটা বললাম সেটা আমরা এভাবে ঠিক লিখতে পারবো। এবার আমি এখান দিয়ে বা লিখে লিখব। এটা 100/9টা এখান দিয়ে আমি কমন নেব। 100/9 তা 1/x প্লাস 1/x+5 হলো ইকুয়ালস টু 1। এবার তো নর্মাল যেটা আমাদের সলভ সেটা আমরা করব। আমি তোমাদেরকে দ্বিঘাত সমীকরণের আকারে এনে দেবো, বাকিটা তোমরা সলিউশন করবে, ঠিক আছে। আমি এটা এদিকে নিয়ে চলে যাচ্ছি। বা x+5 প্লাস x/x ইন্টু x+5 ইকুয়ালস টু 9/100 হলো। এরপর আমরা কি করব? এটা সলিউশন করব। বা আমি কি করছি পরের লাইনে, 2x+5 আর 100টাকে এটা গুণ করে দিচ্ছি আর এই পার্টটাকে এদিকে গুণ করে দিচ্ছি। সেটা আমি যেটা বললাম সেটা আমরা কীভাবে করব দেখি। 100 ইন্টু 2x+5 ইকুয়ালস টু 9 ইন্টু x² প্লাস 5x, বা 9x² প্লাস 5 নং কত হয় 45x ইকুয়ালস টু 200x প্লাস 500। বাপরে বাপ, অনেক কিছু চলে আসলো তো। হ্যাঁ, বা 9x² মাইনাস কত হচ্ছে এটা 155x মাইনাস 500 ইকুয়ালস টু 0। এই আমাদের দ্বিঘাত সমীকরণটা এলো। এই দ্বিঘাত সমীকরণটার সলিউশন কি তোমরা বার করতে পারবে? দেখতে তোমাদের অনেক বড় লাগছে, কিন্তু এই দ্বিঘাত সমীকরণের এক্সের ভ্যালু আসবে। এক্সের যেটা ভ্যালু আসবে এখানে কি চেয়েছে যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে। তা আমি যদি এক্সের ভ্যালু আমি পাই তা সেটা আমরা দেখব যে কীরকম একটা ভ্যালু বেরোচ্ছে।
সেই ভ্যালুটা আমি এখানটা বসাবো। তার মানে একটি নল এক্স মিনিটে মানে যেটা বেরোবে এক্সের ভ্যালু সেটা এখানে বসিয়ে দেবো, সেই মিনিটে কমপ্লিট করছে। অপর নলটি এক্স প্লাস 5 মিনিটে কমপ্লিট করছে, মানে যত এক্সের ভ্যালু আসবে তার সাথে 5 যোগ করে দেবো, সেই মিনিটে অপর নলটি পূর্ণ করছে। তাহলে অঙ্কটা আমরা এই পর্যন্ত রেখে দিলাম দ্বিঘাত সমীকরণের আকারে। তোমরা এটা সলিউশন করে এক্সের দুটো ভ্যালু বার করে এখানটা বসাবে, তাহলে তোমরা সলিউশন পেয়ে যাবে। আজকের আমরা তোমাদের কোষে দেখি 1.3 শুরু করেছিলাম, 1 থেকে 7 দাগ পর্যন্ত করিয়েছি। আগামী যে ক্লাসটা আমি নেব আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কত তারিখ ঠিক আমার মনে নেই, আমি তোমাদের বাকি যে কোশ্চেনগুলো সেগুলো করে দেবো। আগামী ক্লাস তোমরা নিশ্চয়ই দেখার চেষ্টা করবে, কারণ আগামী ক্লাসে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। কি 10-এর দাগের আর 11-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ ওগুলো এমসিকিউ টাইপ অঙ্ক অ্যান্ড এসিকিউ টাইপ অঙ্ক অ্যান্ড শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ এমসিকিউ অঙ্কগুলো এগুলো ইম্পর্টেন্ট। এগুলো থেকে অনেকে তোমাদের কনফিউশন আছে এগুলো অ্যান্সার কী লিখবো, কীভাবে লিখবো, কেন লিখবো, মানে তোমরা অনেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বুঝতে পারো না যে কী লিখবো। এগুলো আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, তোমাদের যা আছে আমি এখানটা করিয়ে দেবো। পরের চ্যাপ্টার মানে পরের ক্লাসে আমি তোমাদের 8 অঙ্ক দিয়ে শুরু করব। আজকের ক্লাস আমি এইটুকুই রাখছি। তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা লাইক করতে পারো, আমার সাথে এরকমভাবে যুক্ত থেকো। এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ।